নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, আরআরবি গ্রুপ ডির পরীক্ষার কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই। তাই আজকে আরআরবি গ্রুপ ডির জন্য একটা লাস্ট মিনিট সাজেশন ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসটি থেকে তোমরা যে প্রশ্নগুলি পাবে, এই সমস্ত প্রশ্নই কিন্তু পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। আর আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখলে তোমাদের কিন্তু আগামী দিনের যে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় আশা করি একটা সম্ভাব্য ভালো ফলাফল তোমরা করতে পারবে। তাহলে চলো আজকের দুর্দান্ত ক্লাসটি শুরু করা যাক। আজকের আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, ভারতের সংবিধান কার্যকর হয় কবে? ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল কত সালে? বন্ধুরা, তোমরা নিজেরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং খাতাতে পয়েন্ট করে লিখে রাখবে যে ১ নম্বর দিয়ে এই প্রশ্নটা ঠিক হলো, ২ নম্বর দিয়ে এই প্রশ্নটা ঠিক হলো। এভাবে কিন্তু তোমরা পয়েন্ট করে লিখে রাখবে। তাহলে ভারতীয় সংবিধান কার্যকর করা হয় কত সালে? বন্ধুরা, ভারতীয় সংবিধান কার্যকর করা হয়েছিল ২৬শে জানুয়ারি ১৯৫০ সালে। মনে রাখবে, ২৬শে জানুয়ারি ১৯৫০ সালে কিন্তু ভারতীয় সংবিধান কার্যকর করা হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতীয় রেল সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে ভারতীয় রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভারতীয় রেলের সদর দপ্তর হয়ে যাবে বন্ধুরা নয়াদিল্লি। মনে রাখবে, ভারতীয় রেলের সদর দপ্তর হচ্ছে নয়াদিল্লি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী কিন্তু বন্ধুরা গঙ্গা। মনে রেখো, ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। আমি আবারও বলছি বন্ধুরা, পারলে খাতা পেন নিয়ে বসো, বসে কিন্তু তোমরা নিজেরা করার চেষ্টা করো। যেহেতু এটা রেকর্ডেড ক্লাস, তাই আমি সেভাবে টাইম দিতে তোমাদের পারছি না। কিন্তু এই ক্লাসে যতগুলো প্রশ্ন আছে, অনেক প্রশ্ন রয়েছে। প্রতিটা প্রশ্ন যদি তোমরা পারো মুখস্থ করে নিও বা খাতায় লিখে নিতে পারো এবং স্ক্রিনশট মেরেও নিতে পারো। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু বন্ধুরা কাঞ্চনজঙ্ঘা। মনে রাখবে, কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, রাজ্যসভার সদস্য সংখ্যা সর্বোচ্চ কত? রাজ্যসভার সদস্য সংখ্যা সর্বোচ্চ কত? রাজ্যসভার সদস্য সংখ্যা কিন্তু সর্বোচ্চ বন্ধুরা ৫৫২টি। মনে রেখো, ৫৫২টি হচ্ছে রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, লোকসভার সদস্য সংখ্যার কার্যকাল কত বছরের হয়? লোকসভার সদস্য সংখ্যার কার্যকাল কত বছরের হয়? লোকসভার কিন্তু বন্ধুরা ৫ বছরের হয়। মনে রেখো, লোকসভার সদস্যকাল হচ্ছে ৫ বছরের। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, ভারতের সংবিধানের স্থপত্য কাকে বলা হয়? ভারতের সংবিধানের স্থপতি কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের স্থপতি কিন্তু বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে। মনে রাখবে, ভারতের সংবিধানের স্থপতি বা যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, ভারতের জাতীয় পাখি কোনটি? ভারতের জাতীয় পাখি কোনটি? আমরা সকলেই জানি, সেটি কিন্তু বন্ধুরা ময়ূর। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের জাতীয় পশু কোনটি? ভারতের জাতীয় পশু কিন্তু বন্ধুরা বাঘ। এই দুটো কোয়েশ্চেন কেন রাখা? কারণ এইরকম ধরনের সহজ কোয়েশ্চেনও কিন্তু দিয়ে থাকে। আর অনেক সময় সহজ কোয়েশ্চেন কিন্তু আমরা বেশি ভুল করি। এই একটা কারণেই এই দুটো সহজ কোয়েশ্চেন তোমাদের জন্য আমি রেখেছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম শুরু হয় কবে? পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা, সেই পরিকল্পনা প্রথম শুরু হয়েছিল কত সালে? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা ১৯৫১ সালে। মনে রাখবে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল ১৯৫১ সালে। এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কিন্তু কৃষকদের নিয়ে ছিল। কৃষকদের নিয়ে আমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কিন্তু হয়েছিল। তাহলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম শুরু হয় কত সালে? ১৯৫১ সালে। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, আরবিআই প্রতিষ্ঠিত হয় কত সালে? আরবিআই প্রতিষ্ঠিত হয় কত সালে? আরবিআই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল বন্ধুরা ১৯৩৫ সালে। মনে রেখো, আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৩৫ সালে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন কিন্তু বন্ধুরা ডক্টর রাজেন্দ্র প্রসাদ। মনে রেখো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু ছিলেন আমাদের ভারতের প্রথম রাষ্ট্রপতি। পরের প্রশ্নটি হচ্ছে, মহাত্মা গান্ধী কোন আন্দোলনে করেঙ্গা ইয়া মরেঙ্গা স্লোগানটি দেন? তাহলে মহাত্মা গান্ধী কোন আন্দোলনে করেঙ্গা ইয়া মরেঙ্গা ডু অর ডাই স্লোগানটি দিয়েছিলেন? এটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা ভারত ছাড়ো আন্দোলন। তাহলে ভারত ছাড়ো আন্দোলনে কিন্তু মহাত্মা গান্ধী করো ইয়া মারো, করেঙ্গা ইয়া মরেঙ্গে ইয়ে স্লোগান দিয়া থা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, জালিয়াওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটে? জালিয়াওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল? জালিয়াওয়ালাবাগ হত্যাকাণ্ড কিন্তু বন্ধুরা ১৯১৯ ঘটেছিল। মনে রাখবে, জালিয়াওয়ালাবাগ হত্যাকাণ্ড ১৯১৯ ঘটেছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, ভারতের সংবিধানের রচনা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তাহলে ভারতীয় সংবিধানের রচনা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? রচনা কমিটির চেয়ারম্যান ছিলেন কিন্তু বন্ধুরা ডক্টর বি আর আম্বেদকর। মনে রাখবেন, রচনা কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? পৃথিবীর নিকটতম গ্রহ কিন্তু হচ্ছে বন্ধুরা বুধ। মনে রাখবে, পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে বুধ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? এটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কেমন? পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? এই যে মানবদেহ, এই মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? মানবদেহের বৃহত্তম অঙ্গ কিন্তু হচ্ছে ত্বক। মনে রাখবে, মানবদেহের বৃহত্তম অঙ্গ হচ্ছে ত্বক।
পরবর্তী প্রশ্নটি হচ্ছে, জলের রাসায়নিক সংকেত কি? জলের বা পানির রাসায়নিক সংকেত কি? জলের রাসায়নিক সংকেত কিন্তু বন্ধুরা H2O, মনে রেখো জলের রাসায়নিক সংকেত হচ্ছে H2O। ঠিক আছে? পরবর্তী প্রশ্নটি হচ্ছে, আলোর গতিবেগ কত প্রায়? আলোর গতিবেগ প্রায় কত? আলোর গতিবেগ কিন্তু বন্ধুরা আমরা সকলেই জানি ৩,০০,০০০ কিলোমিটার। তাহলে ৩,০০,০০০ কিলোমিটার তো এখানে অপশনে নেই। তাহলে এখানে অপশনটা কি হবে? অপশনের উত্তরটা কি হবে? এখানে উত্তরটা হবে 3 × 10⁸ মিলিসেকেন্ড। তাহলে 3 × 10⁸ মিলিসেকেন্ড। তাহলে আলোর গতিবেগ প্রায় কত? এমনি হলে তোমার হচ্ছে ৩,০০,০০০ কিলোমিটার আমরা সকলেই জানি। কিন্তু এখানে দেখো জিজ্ঞেস করেছে ইনটু দিয়ে একটা পাওয়ার দিয়ে দিয়েছে। এই হিসাবে কত? এই হিসাবে কিন্তু বন্ধুরা 3 × 10⁸ এইট। ঠিক আছে? এটা কিন্তু 8, হ্যাঁ? ৪ লাগছে কিন্তু এটা 8 বা ৮। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, মানবদেহের হাড়ের সংখ্যা কত? মানবদেহে হাড়ের সংখ্যা কত? মানবদেহে হাড়ের সংখ্যা কিন্তু বন্ধুরা ২০৬ টি। মনে রাখো মানবদেহে হাড়ের সংখ্যা কিন্তু ২০৬ টি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? সেটি কিন্তু বন্ধুরা স্কারভি। মনে রেখো ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি রোগটি হয়। এটি কিন্তু প্রতিটা পরীক্ষাতে আমি দেখেছি, মেক্সিমাম পরীক্ষাতে কিন্তু এটি আসে রেলের। আর এবারও কিন্তু আসার সম্ভাবনা অনেক, অনেক পরিমাণে রয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, উদ্ভিদের খাদ্য প্রস্তুত প্রক্রিয়ার নাম কি? তাহলে উদ্ভিদের খাদ্য প্রস্তুত প্রক্রিয়ার নাম কি? উদ্ভিদের খাদ্য প্রস্তুত প্রক্রিয়ার নাম হচ্ছে সালোকসংশ্লেষ। মনে রাখো সালোকসংশ্লেষ দ্বারা কিন্তু উদ্ভিদ যেটা হচ্ছে তার খাবার তৈরি করে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজধানী কোনটি? পশ্চিমবঙ্গের রাজধানী কিন্তু বন্ধুরা কলকাতা। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? এটিও কিন্তু পরীক্ষাতে এসেছিল। এইজন্য আমি রেখেছি এটিকে। তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা মেছো বিড়াল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, ভারতের কোন রাজ্যে সর্বাধিক জনসংখ্যা? তাহলে ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সর্বাধিক? ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সর্বাধিক? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা উত্তরপ্রদেশ। মনে রেখো উত্তরপ্রদেশের জনসংখ্যা কিন্তু সর্বাধিক। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তন মানে এটা হচ্ছে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম উত্তরপ্রদেশ। কেমন? মনে রাখবে। জনসংখ্যার দিক থেকে বৃহত্তম হচ্ছে উত্তরপ্রদেশ, আর হচ্ছে আয়তনের দিক থেকে বৃহত্তম হচ্ছে রাজস্থান। তাহলে আয়তনের দিক থেকে বৃহত্তম কোনটি? সেটি হয়ে যাবে রাজস্থান। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ভারতের একমাত্র জাতীয় ভাসমান উদ্যান হচ্ছে গিয়ে বন্ধুরা মণিপুরে। তাহলে মণিপুরে কিন্তু ভাসমান জাতীয় উদ্যানটি রয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কোন শ্রেণীর ঐতিহাসিক সম্পত্তি? তাহলে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কোন শ্রেণীর ঐতিহাসিক সম্পত্তি? এটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য বা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি ঐতিহ্যবাহী সম্পত্তি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেন কে? এটা আমরা সকলেই জানি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথম কবে গাওয়া হয়েছিল? জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথম কবে গাওয়া হয়েছিল? সেটি হয়ে যাবে বন্ধুরা ১৯১১ সালে। তাহলে ১৯১১ সালে কিন্তু জাতীয় সঙ্গীত জনগণ মন অধি এটা কিন্তু গাওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, বন্দে মাতরম গানটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বন্দে মাতরম গানটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটি কিন্তু বন্ধুরা আনন্দমঠ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে বন্দে মাতরম গানটি আনন্দমঠ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর আনন্দমঠ গ্রন্থ কে লিখেছেন? সেটি হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে আনন্দমঠ গ্রন্থটি কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের জাতীয় পতাকার চক্রের রং কি? বন্ধুরা এই প্রশ্নগুলো কিন্তু এসেছে। এগুলো কিন্তু PYQ কোয়েশ্চেন, মনে করো না যে এই কোয়েশ্চেন গুলো আসবে না। এই কোয়েশ্চেন গুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং মানে ভিআইপি কোয়েশ্চেন আর কি। ঠিক আছে? তাহলে কি ভারতের জাতীয় পতাকার চক্রের রং কি? ভারতের জাতীয় পতাকার চক্রের রং কিন্তু বন্ধুরা নেভি ব্লু। মনে রাখবে ভারতের জাতীয় পতাকার চক্রের রং হচ্ছে নেভি ব্লু। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, জাতীয় পতাকার মাঝের চক্রে কতগুলি দাগ রয়েছে বা কতগুলি এই যে স্পোক রয়েছে, তাই না? তাহলে কি ভারতের জাতীয় পতাকার চক্রের মাঝে কতগুলি দন্ত রয়েছে? সেটি কিন্তু বন্ধুরা ২৪ টি। মনে রাখো ২৪ টি কিন্তু টোটাল এই স্পোকটির ভিতরে মানে এই চক্রটির ভিতরে স্পোক রয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের প্রথম উপগ্রহের নাম কি? ভারতের প্রথম উপগ্রহের নাম কি? সেটি কিন্তু বন্ধুরা আর্যভট্ট। মনে রেখো ভারতের প্রথম উপগ্রহের নাম হচ্ছে আর্যভট্ট। এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইসরোর ফুল ফর্ম কি? ইসরোর ফুল ফর্ম তোমরা কে জানো? অবশ্যই আমাকে কমেন্টে ইসরোর ফুল ফর্ম কি? সেটা যদি তোমরা জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে? তাহলে ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইসরোর সদর দপ্তর কিন্তু বন্ধুরা বেঙ্গালুরুতে অবস্থিত। মনে রেখো ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে অবস্থিত। বন্ধুরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এটা হচ্ছে পার্ট 1, পার্ট 2 ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমাদের পরীক্ষার আগেই চলে আসবে। আরো ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন থাকবে ওর ভিতরে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, চন্দ্রযান 3 কোন সালে চাঁদে অবতরণ করে? চন্দ্রযান 3
কোন সালে চাঁদে অবতরণ করে? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা ২০২৩ সালে। তাহলে ২০২৩ সালে কিন্তু চন্দ্রযান-৩ চাঁদে অবতরণ করেছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের ১ম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের ১ম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? তিনি ছিলেন কিন্তু বন্ধুরা ইন্দিরা গান্ধী। তাহলে ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের ১ম মহিলা প্রধানমন্ত্রী। ভারতের ১ম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের ১ম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? তিনি হয়ে যাবেন বন্ধুরা প্রতিভা পাটেল। তাহলে প্রতিভা পাটেল কিন্তু ভারতের ১ম মহিলা রাষ্ট্রপতি ছিলেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পাঞ্জাব কেশরী নামে পরিচিত কে? পাঞ্জাব কেশরী নামে পরিচিত কে? তিনি হয়ে যাবেন লালা লাজপত রায়। তাহলে লালা লাজপত রায় কিন্তু পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আজাদ হিন্দ ফোর্স গঠন করেন কে? আজাদ হিন্দ ফোর্স গঠন করেন কে? তিনি কিন্তু সুভাষচন্দ্র বসু। আজাদ হিন্দ ফোর্স গঠন করেছিলেন কে? সুভাষচন্দ্র বসু। বন্ধুরা আমায় বলো তো আজাদ হিন্দ ফোর্স কত সালে গঠিত হয়? অবশ্যই আমাকে কমেন্টে জানাও। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের রাষ্ট্রীয় ফুল কোনটি? ভারতের রাষ্ট্রীয় ফুল কিন্তু বন্ধুরা পদ্ম। ভারতের রাষ্ট্রীয় বৃক্ষ কোনটি? ভারতের রাষ্ট্রীয় বৃক্ষ কিন্তু বন্ধুরা বট। মনে রেখো। এগুলো কিন্তু সহজ কোয়েশ্চেন, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পৃথিবীর ফুসফুস বলা হয় কোন অরণ্যকে? পৃথিবীর ফুসফুস বলা হয় কোন অরণ্যকে? সেটি কিন্তু বন্ধুরা হয়ে যাবে আমাজনকে। তাহলে আমাজনকে কিন্তু পৃথিবীর ফুসফুস বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সুন্দরবন কোন প্রাণীর জন্য বিখ্যাত? সুন্দরবন কোন প্রাণীর জন্য বিখ্যাত? সেটি কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার বা বাংলার বাঘ, তাই না? সুন্দরবন কোন প্রাণীর জন্য বিখ্যাত? বাংলার বাঘের জন্য বিখ্যাত। আচ্ছা সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কত সালে অন্তর্ভুক্ত করা হয়? কমেন্টে জানাও দেখি কতজন পড়াশোনা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতে ১ম পাতাল রেল কোন শহরে চালু হয়েছিল? ভারতের ১ম পাতাল রেল কোন শহরে চালু হয়েছিল? সেটি কিন্তু বন্ধুরা কলকাতাতে। তাহলে কলকাতাতে কিন্তু ভারতের ১ম পাতাল রেল চালিত হয়েছিল। মেট্রো রেল ভারতে ১ম কবে চালু হয়? মেট্রো রেল ভারতে ১ম কবে চালু হয়? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা ১৯৮৪ সালে। তাহলে ১৯৮৪ সালে কিন্তু ভারতে ১ম মেট্রো রেল চালু হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু কোনটি? ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা অটল সেতু। তাহলে অটল সেতু যেটি তোমার হচ্ছে মুম্বাই ট্রান্স হারবারকে লিংক করে, তাই তো? তাহলে মুম্বাই ট্রান্স হারবারকে লিংক করে এই সেতু, সেটি হয়ে যাবে অটল সেতু। ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? সেটি কিন্তু বন্ধুরা গঙ্গার ডলফিন। মনে রেখো ভারতের জাতীয় জলজ প্রাণী হচ্ছে গঙ্গার ডলফিন। একই প্রশ্ন চলে এবার গঙ্গার ডলফিন। ভারতের কোন রাজ্যে সর্বাধিক চা উৎপাদন হয়? ভারতের কোন রাজ্যে সর্বাধিক চা উৎপাদন হয়? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা আসাম। তাহলে মনে রেখো আসামে কিন্তু ভারতের সর্বাধিক চা উৎপাদন হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় চা বাগানের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের কোন জেলা চা বাগানের জন্য বিখ্যাত? সেটি কিন্তু বন্ধুরা দার্জিলিং। তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলা? সেটি কিন্তু হয়ে যাবে আমাদের দার্জিলিং। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, রাষ্ট্রপতির শাসন সংবিধানের কোন ধারায় জারি করা হয়? রাষ্ট্রপতির শাসন সংবিধানের কোন ধারায় জারি করা হয়? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা ধারা নম্বর ৩৫৬। তাহলে ধারা নম্বর ৩৫৬ কিন্তু আমাদের হচ্ছে রাষ্ট্রপতির শাসন জারি করার ধারা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মৌলিক অধিকার সংবিধানের কোন অংশে আছে? মৌলিক অধিকার সংবিধানের কোন অংশে আছে? সেটি কিন্তু বন্ধুরা ৩য় অংশে। তাহলে মনে রেখো মৌলিক অধিকার কিন্তু সংবিধানের ৩য় অংশে আছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে রাজ্য নীতি নির্দেশ নীতিগুলো কোন অংশে বর্ণিত রয়েছে? তাহলে রাজ্য নীতি নির্দেশক নীতিগুলি কোন অংশে বর্ণিত রয়েছে? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা ৪র্থ অংশে। তাহলে ৪র্থ অংশে কিন্তু রাজ্য নীতি নির্দেশ বর্ণিত রয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত? ভারতের সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত? সেটি কিন্তু বন্ধুরা নয়াদিল্লিতে। তাহলে মনে রাখো ভারতের সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত? সেটি কিন্তু বন্ধুরা নয়াদিল্লিতে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের নির্বাচন কমিশনার প্রতিষ্ঠিত হয় কবে? তাহলে ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় কবে? ভারতের নির্বাচন কমিশন কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৫০ সালে। মনে রেখো ১৯৫০ সালে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটি স্থাপিত হয়। এটিও কিন্তু একটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের আরআরবি গ্রুপ ডির জন্য। বন্ধুরা এই প্রতিটা প্রশ্নই কিন্তু ভীষণ ইম্পোর্টেন্ট প্রশ্ন। এমন নয় যে আমি যেগুলো বলছি ইম্পোর্টেন্ট সেগুলো ইম্পোর্টেন্ট। প্রতিটা প্রশ্ন ইম্পোর্টেন্ট প্রশ্ন। আমি সেভাবেই খুঁজে, খুঁজে বের করে নিয়ে এসে তোমাদের জন্য আজ রেখেছি এই কোয়েশ্চেন গুলো। আর এটা কিন্তু আমি আরেকবার বলছি এটা কিন্তু পার্ট 1 ক্লাস, পার্ট 2 ক্লাস কিন্তু পরবর্তী ভিডিওতে আছে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর বেল আইকনটিকে প্রেস করে রাখো যাতে আমি ওই ভিডিওটা যখনই আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, ভারতে ভোট অধিকারের বয়স কত? ভারতে ভোট অধিকারের বয়স কিন্তু ১৮ বছর। মনে রেখো ভারতে ভোট অধিকারের বয়স হচ্ছে ১৮ বছর। পরবর্তী প্রশ্নটি হচ্ছে
পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে চালু হয়? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে চালু হয়? সেটি কিন্তু হয়েছিল রাজস্থানে। মনে রাখবে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম রাজস্থানে চালু হয়েছিল। ৭৩ তম সংবিধান সংশোধনী কোন বিষয়ে? তাহলে ৭৩ তম সংবিধান সংশোধনী কোন বিষয়ে? পঞ্চায়েতি রাজ বিষয়ে। তাহলে পঞ্চায়েতি রাজ বিষয়ে কিন্তু ৭৩ তম আ সংশোধনী হয়েছিল। ৭৪ তম সংবিধান সংশোধনী হয়েছিল কোন বিষয়ে? ৭৪ তম সংবিধান সংশোধনী হয়েছিল কিন্তু বন্ধুরা পৌরসভা এবং নগরপালিকা বিষয়ে। তাহলে পৌরসভা এবং নগরপালিকা বিষয়ে কিন্তু এই ৭৪ তম আ সংবিধান সংবিধান সংশোধনী হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ করেন কে? তাহলে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ করেন কে? তিনি কিন্তু হয়ে যাবে বন্ধুরা রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতি কিন্তু আমাদের ভারতীয় গভর্নমেন্ট ব্যাংক যেটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই রিজার্ভ ব্যাংকের ইন্ডিয়ার কিন্তু গভর্নর তিনি কে নিয়োগ করেন? সেটি হয়ে যাবে কিন্তু রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে জিএসটি কবে চালু হয়েছিল? জিএসটি কবে চালু হয়েছিল বন্ধুরা? জিএসটি কিন্তু ২০১৭ তে চালু হয়েছিল। মনে রাখবে জিএসটি কত সালে চালু হয়েছিল? জিএসটি হচ্ছে ২০১৭ তে চালু হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের মুদ্রার নাম কি? আমরা সকলেই জানি সেটা হচ্ছে রুপি। কিন্তু আমরা বাঙালিরা অনেক সময় টাকা বলে থাকি। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এটা বাংলাদেশের মুদ্রার নাম। কিন্তু আমাদের ইন্ডিয়ান হচ্ছে রুপি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের ১ম পাঁচশালা পরিকল্পনার লক্ষ্য কি ছিল? তাই ভারতের ১ম পাঁচশালা পরিকল্পনার লক্ষ্য কি ছিল? সেটি কিন্তু বন্ধুরা কৃষি উন্নয়ন। পাঁচশালা পরিকল্পনা হচ্ছে ওই যে ৫ বছরের যে পরিকল্পনাটা আগে নেওয়া হতো, সেই পরিকল্পনাটা। ঠিক আছে? এটার ১ম যেটা হয়েছিল মানে ১ম পাঁচশালা পরিকল্পনা যেটা হয়েছিল সেটা কিন্তু কৃষি উন্নয়ন বিষয় নিয়েই হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কিন্তু ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। মনে রাখবে দ্য ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কিন্তু হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কোন সালে? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কোন সালে? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা ১৯৪৫ সালে। তাহলে মনে রেখো ১৯৪৫ সালে কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। কত সালে? ১৯৪৫ সালে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা নিউ ইয়র্কে। তাহলে মনে রেখো নিউ ইয়র্কে কিন্তু জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, অলিম্পিক গেমস কত বছর পর অনুষ্ঠিত হয়? তাহলে অলিম্পিক গেমস কত বছর পর অনুষ্ঠিত হয়? সেটি কিন্তু বন্ধুরা ৪ বছর পর। তাহলে ৪ বছর পর কিন্তু এই যে অলিম্পিক গেমস এখানে অনুষ্ঠিত হয়। মানে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। একটা কথা মনে রেখো, অলিম্পিক্স গেমস এর যে লোগোটি রয়েছে সেই লোগোটিতে কিন্তু ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা। ৫ টা কিন্তু আমাদের হচ্ছে গোলক রয়েছে আর ৫ টা গোলক কিন্তু ৫ টা মহাদেশকে বোঝায়। আর এখানে যে রংগুলো রয়েছে ব্লু, ইয়েলো, ব্লাক, গ্রিন, রেড এইগুলো কিন্তু মনে রাখবে। এইগুলো কিন্তু পরীক্ষাতে ভীষণ আসে। গার্লফ্রেন্ডের নাম্বার মনে করার থেকে এগুলো মনে করে রাখলে তোমাদের ফায়দা বেশি হবে বন্ধুরা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ২০২৪ অলিম্পিক গেম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ২০২৪ অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সেটি কিন্তু হয়েছিল প্যারিসে। মনে রেখো প্যারিসে কিন্তু ২০২৪ অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ কোন দেশে অনুষ্ঠিত হয়? ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ কোন দেশে অনুষ্ঠিত হয়? সেটি কিন্তু হয়ে যাবে আমাদের ভারতে। তাহলে ভারতে কিন্তু ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতরত্ন সম্মান কবে প্রবর্তিত হয়? ভারতরত্ন সম্মান কবে প্রবর্তিত হয়? সেটি কিন্তু ১৯৫৪ সালে। মনে রেখো ১৯৫৪ সালে কিন্তু ভারতরত্ন সম্মান যেটা হচ্ছে প্রবর্তিত হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে নোবেল পুরস্কার প্রাপ্ত ১ম ভারতীয় কে? নোবেল পুরস্কার প্রাপ্ত ১ম ভারতীয় কে? তিনি কিন্তু হয়ে যাবেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা বলো তো রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিল? কমেন্টে জানাও। পরবর্তী প্রশ্নটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিষয়ে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সাহিত্য বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে মনে রেখো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সাহিত্য বিষয়ে তোমার হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ভারতের সর্বপ্রথম মহাকাশচারী কে? ভারতের সর্বপ্রথম মহাকাশচারী কে? তিনি কিন্তু রাকেশ শর্মা। মনে রেখো রাকেশ রোশন নয় কিন্তু রাকেশ শর্মা। তাহলে ভারতের সর্বপ্রথম মহাকাশচারী হলেন রাকেশ শর্মা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? সেটা আমরা সকলেই জানি চন্দা মামা আয়েগা। পর্যায় সারণীতে মৌলের সংখ্যা কত? পর্যায় সারণীতে মৌলের সংখ্যা কত? সেটি কিন্তু ১১৮। আমি এই মৌলের সংখ্যা নিয়ে বা পর্যায় সারণী নিয়ে একটা প্রপার ক্লাস তোমাদের করিয়ে দেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবা। সেই ক্লাসটিতে কিন্তু এই ১১৮ টি মৌল কেন এইভাবে সাজানো হয়েছে, ১১৮ টি মৌলের কাজ কি এবং প্রতিটার মানে সমস্ত অল ডিটেইলস অ্যাকর্ডিং টু পিরিয়ডিক টেবল সেই সমস্ত ক্লাসটা কিন্তু তোমরা ওই একটা ভিডিওতেই পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মানবদেহের রক্তের গ্রুপ কতগুলি? মানবদেহে রক্তের গ্রুপ কতগুলি? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা ৪ টি। মনে রেখো মানবদেহে রক্তের গ্রুপ কতগুলি? ৪ টি।
আচ্ছা, সেই গ্রুপগুলি কি, কি আমাকে একটু কমেন্ট করে জানিও, কেমন? আর তোমার কোন রক্তের গ্রুপ সেটা কমেন্ট করে জানিও। আমার তো O পজিটিভ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ডিএনএ সম্পূর্ণ নাম কি? ডিএনএ এর সম্পূর্ণ নাম কি? ডিএনএ এর সম্পূর্ণ নাম হচ্ছে বন্ধুরা ডিঅক্সিরাইবোনিউক্লিয়াস অ্যাসিড। তাহলে ডিঅক্সিরাইবোনিউক্লিয়াস অ্যাসিড এটাই কিন্তু ডিএনএ এর সম্পূর্ণ নাম। পরবর্তী প্রশ্নটি হচ্ছে উদ্ভিদের সবুজ রঞ্জক পদার্থের নাম কি? উদ্ভিদের সবুজ রঞ্জক পদার্থের নাম কি? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা ক্লোরোফিল। তাহলে উদ্ভিদের সবুজ রঞ্জক পদার্থের নাম হচ্ছে ক্লোরোফিল। তাহলে বন্ধুরা এই ছিল আমাদের আরআরবি গ্রুপ ডির শেষ মুহূর্তের প্রস্তুতির পার্ট 1 এর 80টা কোয়েশ্চেন। এই 80টা কোয়েশ্চেনই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তাই পারলে ভিডিওটিকে আরেকবার রিপিট দেখো এবং যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে তারা উপকৃত হয়। আর বন্ধুরা এই ধরনের ক্লাস কিন্তু এই ধরনের পেইড ব্যাচ লেভেলের কনটেন্ট ওয়ালা ক্লাস কিন্তু একমাত্র নিয়ে এসে থাকে ইন্ডিয়ান সাকসেস এডুকেশন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আমি সঞ্জিত স্যার বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী দিন। জয় হিন্দ, জয় ভারত।